হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। ছোট্ট মাটির টপটা হাতে তুলে নিল তেজওয়ান, আবার পা বাড়ল সামনের দিকে। আমি ঠিকই খুঁজে নেবো তোমাকে সোনা। বিশাল বড় জমিদার বাড়ি গেটের সামনে দাঁড়িয়ে আছে কাকন আর ইনায়া। ইনায়া আর কাকন দুজনেই বাড়িটা অবাক হয়ে দেখছে। এত বড় বাড়ি কখনো দেখেনি তারা। দারুণের কাছে এগিয়ে গেল ইনায়া। আমরা ভেতরে যেতে চাই। না না, অনুমতি ছাড়া যাওয়া যাবে না। গেটে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ দারোয়ানের দিকে তাকিয়ে ফিচেল হাসলো ইনায়া। ঠিক আছে, জমিদার সাহেবকে বলুন তার প্রাক্তন স্ত্রীর নাতিরা এসেছে। ইনায়ার কথার প্যাচ মেলাতে বেশ কিছুক্ষণ সময় লাগলো বৃদ্ধর। যখন বুঝতে পারলো তখন ফিকুচকে বলল। মস্কারা করো। ইনায়া পুটলি থেকে একটি ছবি বের করে দেখালো দারোয়ানকে। সে বিস্মিত নয়নে তাকালো ইনায়ার দিকে। এটা তো আমাগোর আম্মা জান, সে তো মারা গেছে। তাহলে তোমরা তার লগে ছবি কই পাইলা? ছবিটা ইনায়া সমাপনীর ফল প্রকাশের দিন তুলেছিল স্টুডিওতে গিয়ে। কাকুন, ইনায়া আর তার দিদা। ইনায়া ছবিটা রেখে বলল, পরে জানতে পারবেন, এখন আমাদের যেতে দিন। লোকটা কি যে ভাবছে কে জানে। ইনার কথাগুলো শুনে গেট খুলে দিল। ইনায়া আর কাকুন প্রবেশ করলো শিকদার জমিদার বাড়িতে। অদ্ভুত গা শীতল করা অনুভূতি হলো ইনায়া। সেদিকে মনোযোগ দিল না খুব একটা। কাকুন এখনো চারপাশটা দেখতে ব্যস্ত। ইনায়ার কাকুন সদর দরজার সামনে দাঁড়াতে ইনায়ার সমবয়সী একটি মেয়ে দৌড়ে আসে, কাছে আসলো। আমি বকুল, দাদু পাঠালো আমাকে। তোমার তো জমিদার দাদুর সাথে দেখা করবে, তাই না? বকুলের কথা শুনে বুঝতে পারলো এই মেয়েটি দারুণের নাতনি, সেই পাঠিয়েছে। ইনা কথা না বলে মাথা নাড়লো। বকুল হাসি হাসি মুখ করে সদর দরজা খুলে ইনায়ার কাকনকে ভেতরে আসতে বলল। ভেতরের দিকে চোখ পড়তে চোখ ধাঁধিয়ে উঠল কাকনের। ইনায়ার আপাতত সেদিকে মনোযোগ নেই। ইনায়ার মন মস্তিষ্ক চলছে নানা কথা। কি করে জমিদারের সাথে কথা শুরু করবে? চেনে না, জানে না, হুট করে এই সম্পর্কের দোহাই দিয়ে এ বাড়িতে থাকবে। অধিকার, সেখানে মানুষগুলোর উপর অধিকার খাটানোর মতো মানসিকতা সৃষ্টি হয়নি সেখানে। তোমরা কারা? ইনা চোখ তুলে সামনে তাকায়। লুঙ্গি আর পাঞ্জাবি পরিতে এক বয়স্ক ব্যক্তি সিঁড়ি বেয়ে নিচে নামছে। মুহূর্তেই বক্সে থাকা দাদির সাথে থাকা সাদা কালো ছবির সেই পুরুষের সাথে চেহারা মিলে নিল। বয়সের ছাপ পড়লেও চিনতে অসুবিধা হলো না, উনি ফারুক শিকদার। ফারুক ইনায়াকে দেখে সব কিছু সময়ের জন্য দাঁড়িয়ে যান। এই পিচ্ছি মেয়ের সাথে কারো একজনের অসম্ভব রকমের মিল খুঁজে পাচ্ছে সে। এটাও কি সম্ভব? একদম হুবহু নিজের ভাবনাকে দমিয়ে রেখে ফারুক ইনায়ার আর কাকুনের সামনে এসে দাঁড়ায়। মৃদু হেসে বলে, বসো, তারপর কথা বলবো। কাকুন মনে মনে ভাবছে এই লোকটা কি তার দাদু নাকি। ইনায়া ফারুকের অনুমতি পেয়ে সামনে বসল। মনে মনে কথা সাজাতে লাগলো, কোথায় থেকে শুরু করবে সব ভেবে নিল। ইনায়া নাম কি তোমাদের? আমি ইয়ানা, আর ও আমার বড় বোন কাকন। আচ্ছা, তা আমার এখানে কি চাই? তোমাদের তো এই গ্রামে আগে দেখিনি। বড় করে শ্বাস নেয়। আমরা এই গ্রামের নয়, আমাদের আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। ফারুক সোজা হয়ে বসলেন। এইটুকু মেয়ের এমন সুন্দরভাবে কথা বলতে দেখে তিনি মুগ্ধই হলেন। ইনায়া কাকুনের দিকে একবার তাকায়। সে আগে থেকে তার দিকে তাকিয়েছিল। ইনায়া পুটলিটা থেকে অনুপ্রভা ও সাজির ডায়েরিটা ফারুকের সামনে রাখে। ফারুক চমকে ওঠে আর বিস্মিত নয়নে তাকিয়ে থাকে ডায়েরি দুটোর দিকে। অনুপ্রভার ডায়েরিটা ফারুক নিজে সাজিকে দিয়েছিল এবং অপর ডায়েরিটাও সেই উপহার দিয়েছিলেন। ফারুক তার বিস্মিত নয়ন দুটি ডায়েরি থেকে উঠিয়ে ইনায়া ও কাকুনের দিকে রাখলেন। এগুলো তোমরা কোথায় পেলে? কাকুন কি বলবে, সে তো নিজেই এই সম্পর্কে জানতো না। ইনায়ার মুখে আজ কম বেশি যা শুনেছে তাই ইনায়া মুখ খুলল। দিদা দিয়েছিল, সরোজাওয়ালা। ফারুক উঠে দাঁড়ালো। পুরনো ক্ষতগুলো আবারও জেগে উঠেছে। সরোজা, এই নামটা তার কতই না প্রিয় ছিল, তবে হঠাৎ কোথায় হারিয়ে গিয়েছিল সেই উত্তর আজও মেলেনি। সরোজাক মানে? ইনায়া স্বাভাবিক স্বরেই বলল, আমাদের দিদা, আপনার প্রাক্তন স্ত্রী।
ফারুক অস্থির হয়ে পড়লো। তার সরোজা, সে কি বেঁচে আছে? কি বলছো তোমরা? সরোজা বেঁচে আছে? কোথায় সে? আমার সন্তান? আমি তো কিছুই বুঝতে পারছি না। ইনায়া ছবি দুটো ফারুকের দিকে এগিয়ে দেয়। দিদা গত 3 দিন আগে ইন্তেকাল করেছেন। আর আপনার সন্তান? কাকন থামিয়ে দিল ইনায়াকে, মাথা নাড়িয়ে না করলো। কাকন নিজেই আমতা আমতা করে বলল, আসলে আমাদের বাবা মা আমরা ছোট থাকতে মারা গেছে। দিদাই আমাদের মানুষ করেছে। ফারুক ছবি দুটো হাতে নিয়ে নিজে রাজকীয় চেয়ারে থপ করে বসে পড়ে। এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পর এভাবে খোঁজ পাবে ভাবতে পারেনি সে। তবুও তার সরোজা নেই, না তার সন্তান। এতদিনে জেনে এসেছিল হয়তো কেউ বেঁচে নি, তবে আজ এমন একটা দিন আসবে কল্পনাও করেনি ফারুক। ফারুক ছবিটার দিকে তাকিয়ে পিড়পিড় করল, আমাকে প্রশ্নের উত্তর না দিয়েই চলে গেল সাজোরা। কেন আমার থেকে আমার সন্তানকে দূরে নিয়ে চলে গিয়েছিলে? আমি তো আমার সন্তানের মুখটাও দেখতে পারলাম না। ইনায়া শূন্য দৃষ্টিতে ফারুকের দিকে তাকিয়ে আছে। কেন যেন কোনো অনুভূতি কাজ করছে না তার, না সহানুভূতি আর না অন্য কিছু, শুধু মুখ ফুটে পড়ল। ফারুক এই ডায়েরিতে সব প্রশ্নের উত্তর আছে। ডায়েরিটা হাতে নিল, নিজের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করে কাকন আর ইনার সামনে গিয়ে দাঁড়ালো। যাক, আমার আপন বলতে তবে কেউ তো আছে। আল্লাহকে আমার হাজার হাজার শুক্রিয়া। ফারুক কাকন আর ইনায়াকে জড়িয়ে ধরে। এমন সময় উপর থেকে নেমে আসে সুমি, ফারুকের দ্বিতীয় স্ত্রী। সরোজার খোঁজ না পাওয়ায় পরিবারের চাপে আবারও বৈবাহিক সম্পর্কে জড়াতে হয় ফারুককে। সুমি সাধারণ ঘরের মেয়ে ছিল, তবে বিয়েটা শুধু নামমাত্রই ছিল। সেরকম সম্পর্ক তৈরি হয়নি কখনো, তবে তৈরি হয়েছিল সুন্দর একটা বন্ধুত্বের। এর থেকে বেশি কিছুই না, কারণ ফারুকের মনে প্রাণে ছিল শুধু সরোজা বালা। সুমি নিচে নামতেই ফারুক ইনা আর কাকনের সাথে পরিচয় করে দেয়। এমনিতেও সুমি সরোজা সম্পর্কে অবগত। ফারুক দিন রাত সারাক্ষণ সরোজার গল্প করেছে, সুমি শুধু শুনেছে। এমন না যে তার কষ্ট হয়নি, তার কষ্ট হতো। নিজের স্বামীর মুখে অন্য কারো নাম, তবুও ভাগ্য বলে চালিয়ে নিয়েছে সবটা। সুমি ইনা আর কাকনকে দেখেই খুশি হয়েছে, এদেরকে না হয় আপন করে নেবে। সুমি পুরো ঘটনা জানতে চাইলে এইবার কাকনই মুখ খোলে, কারণ ইনা যে মিথ্যে বলবে না তা কাকন জানে। সে চায় না ইনার কিছু হোক, কোনো না কোনোভাবে। তার জন্য ইনা এই রকম পরিস্থিতি সৃষ্টি করেছে। কাকন বানিয়ে বানিয়ে তার মা বাবার মৃত্যু সম্পর্কে বলে, আর সাজির এই বাড়ি থেকে চলে যাওয়ার কারণটাও। ইনা এক দৃষ্টিতে কাকনের দিকে তাকিয়ে আছে, মনে মনে হাসলো ইনায়া। কি সুন্দর মিথ্যে বললো কাকন। অবশ্য ইনা বললে সবটা সত্যিই বলতো। সে নিজে হাতে পাপীদের ধ্বংস করেছে, কোনো অন্যায় করেনি সে। তারা এসবের যোগ্যই ছিল। তবে এখন ইনা অন্য কিছু ভাবছে। সবার কথার মাঝে ইনা বলি উঠল, আমি অনুপ্রভার কক্ষে যেতে চাই। ফারুক কপাল কুঁচকে নেয়। ইনা অনুপ্রভার ডায়েরিটা হাতে নিয়ে বলল, চাবিটা দিন, আমি নিজেই যাচ্ছি। ফারুক হয়তো কোনো প্রশ্ন করতেই যাচ্ছিল, তবে তাকে থামিয়ে দেয় না। প্রশ্ন করবেন না, কারণ উত্তর আমি দেব না। আমাকে চাবিটা দিন। ফারুক অবাক হলো ইনার কথা শুনে। বাবা দাদার কাছে শুনে এসেছিল অনুপ্রভার ব্যক্তিত্বের কথা, বলার ধরন, চালচলন সম্পর্কে। আজ যেন সামনে থেকে দেখছে। ইনা সুমির দিকে তাকিয়ে বলল, পারলে কাকনকে একটি রুমের ব্যবস্থা করে দিন, ওর বিশ্রামের প্রয়োজন। সুমি এতক্ষণ ইনার দিকে তাকিয়েছিল, সকলের দৃষ্টি নিজের উপর দেখে বিরক্ত হলো সে। দাদু চাবিটা কি দেবেন? ফারুক মাথা নেড়ে বলল। উপরে এসো। ইনা পা বাড়লো ফারুকের পেছন পেছন। সুমি ও কাকনকে নিয়ে উপরে চলল। কিছু জিনিস মানুষ সামনে থেকে দেখেও বুঝতে পারে না, আবার কেউ কেউ ছোট্ট একটা সংজ্ঞা থেকেই খুঁজে বের করে ফেলে অতীত থেকে বর্তমান। ইনায়া দাঁড়িয়ে আছে অনুপ্রভার কক্ষের আয়নার সামনে। অনুপ্রভার ডায়েরির একটি ধাঁধা বারবার মস্তিষ্কে নাড়া দিচ্ছে। নীলমণি আর চুন্নি পান্না মিশে আছে এক সাদায়, যেথায় আছে লালের ছোঁয়া, আয়না মাঝে লুকাই, আমার নামে কক্ষদ্বারে ছোট্ট পাখির পালক। আয়নাটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইনায়া। নিজের চুলে গুজে রাখা কাঁঠাটা বসিয়ে দিল আয়নার মাঝ বরাবর। কাচের টুকরাগুলো ঝরঝর করে পড়ে গেল, সাথে আয়নার পেছনে থাকা একটা রুমাল হাতে তুলে নিল ইনায়া। নীলমণি ও গুপ্তদ্বারের সংযুক্তি,
আমার গৃহের দেওয়াল সিঁড়ি। সুই সুতোর কাজ করা রুমালে লেখাটা দেখে ইনায়া মুচকি হাসলো। কৌতূহল দমাতে পারল না সে। ডায়েরির উপরে থাকা নীলমণিটা খুলে হাতে নিল, বিড়বিড় করলো, আমি আসছি। ইনায়া এক হাতে নীলমণি, আরেক হাতে ডায়েরি। আয়নার মাঝ বরাবর গুপ্ত সুড়ঙ্গ। কোনো কিছু না ভেবে পা বাড়ালো অন্ধকারে। অন্ধকারে হাঁটতে হাঁটতে দেখা মিলল মৃদু আলোর। দ্রুত এগিয়ে গেল সেদিকে। উপরের দিকে তাকালো, একটা সরু সিঁড়ি। উপরের থেকে সূর্যের মৃদু আলো প্রবেশ করছে। ইনায়া সিঁড়ি বেয়ে উপরে উঠল, চারদিকটা ভালোভাবে লক্ষ্য করলো। এটা অন্য একটা বাড়ি, এটা অনুপ্রভার গৃহ। বাড়িটা বলতে গেলে অন্ধকার। বহু বছর ধরে যে এখানে কারো আসা যাওয়া নেই দেখেই বোঝা যাচ্ছে। সূর্যের মৃদু আলোতে যতটুকু দেখা যাচ্ছে ইনায়া পর্যবেক্ষণ করছে। বাড়িটা বেশ বড় না হলেও ছোটও না। ইনায়া অনুপ্রভার মূল কক্ষের সামনে এসে দাঁড়ালো। তার পাশে আরেকটি রুম, সেটিতে সে মারা গিয়েছিল। এই ঘরটি সবসময় বন্ধ থাকতো। সেই ছাড়া এই কক্ষে কেউ প্রবেশ করতো না। ঘরের বাইরে বিশাল বড় তালা, কোনো সাধারণ তালা নয়। এই তালায় কোনো চাবি নেই, আছে একটা গোল গর্ত। ইনায়া নিজের হাতে থাকা নীলমণিটার দিকে একবার তাকিয়ে আবার তালার দিকে তাকালো। এই কক্ষটা একদম সিঁড়ির সামনে, আর দরজাটা রাজকীয় কারুকার্যের সাক্ষী। নীলমণিটা গর্তে রাখতেই তালাটা আপনা আপনি খুলে গেল। ইনায়ার ঠোঁটে হাসি ফুটে উঠল। ঘরের ভেতর থেকে ঝনঝন শব্দ আসছে। বিশাল বড় এক ঝাড়বাতি, যা টুংটাং শব্দ করছে। এই প্রথম ইনায়া বোধহয় এতটা আশ্চর্য হলো। পুরো রুমের দেওয়াল জুড়ে নানা রকম চিত্রাঙ্কন। রুমে আগেরকার যুগের পুরানো কিছু ক্যানভাস, আরও কিছু অদ্ভুত সরঞ্জাম যা সম্পর্কে ধারণা নেই ইনায়ার। ঘরের পর্দাগুলো সরিয়ে দিল যাতে স্কেচগুলো ভালো মতো দেখতে পারে। ধুলোতে ঢাকা পড়ে আছে স্কেচগুলো। পরনে থাকা ওড়নাটা দিয়ে ধুলো পরিষ্কার করে নিল। চোখ ধাঁধানো দৃশ্য। রোদের আলো পড়তেই স্কেচগুলো চিকচিক করছে। 8টি স্কেচ আছে এখানে। দেওয়ালের মাঝ বরাবর একটা কাঠের শেলফ, সেখানে একটি বই। কৌতূহল বাড়ল ইনায়ার। সময় নিয়ে বইটা পড়ল। অবাকের সাথে সাথে অদ্ভুত এক শিহরণ কাজ করলো তার মাঝে। মনে মনে বিড়বিড়ালো, চেষ্টা করে দেখতে হয়তো ব্যাপারটা আকর্ষণীয়। বইটা রেখে পুরো রুমটাতে আবারও চোখ বুলালো। খিলখিল করে হেসে বলল, অনুপ্রভা বেঁচে আছে দিদা। এই কক্ষটা আমার, এই বাড়িটা আমার। কেটে গেছে অনেকগুলো দিন। ইনায়ের জন্য বরাদ্দ করা হয়েছে অনুপ্রভার ঘরটা। মানে জমিদার বাড়িতে প্রথম যেটা ছিল, এখন সেটা ইনায়ার। বিপরীত পাশের রুমটা কাকনের। মূলত ইনায়ার কথাতেই দুজনকে আলাদা ঘর দিয়েছে ফারুক। কাকন এখন অনেকটা স্বাভাবিক, তবে ইনায়া খুব সহজে তার দর্শন পাওয়া মুশকিল। সারাদিন ঘরবন্দি হয়ে থাকে, না কাকনের সাথে কথা বলে, না বাড়ির অন্য কারোর সাথে। কাকন তো লতা বকুলের সাথে মিশে গেছে, তবে ইনায়া আদেও তাদের দেখেছে কিনা সন্দেহ। কাকন ভেবে পায় না সারাদিন কিভাবে একা থাকে ইনায়া, কি এমন করে। এই মেয়ে যেখানে গ্রাম বেরিয়ে চলতো, সেই মেয়ে আজ ঘরবন্দি। সারাদিন বকবক করা ইনায়া এখন দরকার ছাড়া বাড়তি একটা কথাও বলে না। কাকনের নিজেকে দোষী মনে হয় এ নিয়ে। ফারুক ইনায়াও কাকনকে গ্রামের একটি বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছে। তবে ইনায়া এই 6 মাসে একদিনও যায়নি পরীক্ষা ব্যতীত। আজ কাকন আর ইনায়ার পরীক্ষার ফলাফল দিয়েছে, আজও ইনায়া যায়নি। কাকন ওর আর ইনায়ার কাগজ নিয়ে বাড়ি ফিরেছে। ফারুক আজ বাড়িতে নেই। কাকনকে মুখ গোমরা করে বাড়িতে আসতে দেখে সুমি এগিয়ে আসলো। কি হয়েছে? ফলাফল খারাপ হয়েছে? এইবার খারাপ হয়েছে? কাকন মাথা নাড়িয়ে সোফাতে বসে পড়ল। সুমি মুচকি হেসে কাকনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এইবার খারাপ হয়েছে, সামনের বার ভালো হইব, চিন্তা করিস না। কাকন স্মিত হাসলো। আজ দিদার কথা মনে পড়ছে। প্রতিবার এভাবে রেজাল্ট খারাপ করে বাড়িতে ফিরত, আর সাজি তাকে এভাবে সান্ত্বনা দিত।
এই সুমি নামক মানুষটাকেও কাকনের আপন মনে হয়। ইনুর কি রেজাল্ট? ও তো স্কুলেই যায় না, ওর তো তাহলে আরো খারাপ হয়েছে। সুমির কথায় বকুল কোমরে হাত দিয়ে বিস্মিত কণ্ঠে বলে, আরে দাদি আর বইলো না, আমি তো তাই ভাবছিলাম। কিন্তু ইনায়া তো পড়ালেখায় অনেক ভালো। ইনায়া প্রথম হয়েছে আর আমি পঞ্চম। বকুলের কথা শুনে সুমি অবাক হলেও কাকন হয়নি। সে জানে ইনায়া সত্যি পড়াশোনাতে ভালো। তখনই সবার মধ্যে উপস্থিত হয় লতা। বকুলের দিকে তাকিয়ে বলে, আপা আমাকে বাঁচাও, আম্মা আমারে মাইরা ফেলবো। লতা কাঁদছে। বকুল ভ্রু কুঁচকে লতার দিকে তাকালো। কেন, কি করছস? আমি একটাই ফেল করছি। লতার কথা শুনে বকুল নিজেও মার শুরু করলো। কাকন লতাকে নিজের কাছে নিয়ে নিল। সুমিও ধমকে উঠল, এই স্যামরি, লতারে মানুষ কেন? পোলাপান মানুষ ফেল করতেই পারে, তাই মারতে হয়? সেদিকে বকুলের পাত্তা নেই। লতার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, পরীক্ষায় যা আইছে তাই পড়াইছি, তোরে তাও কেমনে ফেল করলি? আজকে ঘরে খালি। বকুল হন হন করে চলে গেল। সুমি লতাকে আদর করে কান্না থামানোর চেষ্টা করছে। কাকন একটা দীর্ঘশ্বাস ফেলল। ইনায়ার রেজাল্ট কার্ড হাতে নিয়ে উপরের দিকে পা বাড়ালো। দরজায় টোকা দিতে ইনায়া দরজা খুলল। কোনো রকম কথা না বলে আবার নিজের জায়গায় এসে বসলো। পেন্সিলের মাধ্যমে অঙ্কন করছিল ইনায়া। আবার শুরু করলো। কাকন ভেতরে এসে ইনায়ার পাশে বসলো। রেজাল্ট কার্ডটা ইনায়ার দিকে বাড়িয়ে দিল। মুচকি হেসে বলল, এবারও প্রথম হয়েছিস ইনু। ইনায়া নিজের কাজে মনোযোগ রেখে স্বাভাবিকভাবে বলল, যে শূন্যস্থানের মানেই শূন্য, সেখানে প্রথম দ্বিতীয়র কোনো মূল্য আছে? কাকন বুঝলো না ইনায়ার কথার মানে। ইনায়া স্কেচ শেষ করে খাতাটা টেবিলে রাখতে রাখতে বলল, কিছু বলার না থাকলে আসতে পারিস। কাকনের খারাপ লাগে ইনায়ার এরকম আচরণে। তবুও বারবার কোনো কারণ ছাড়াই কথা বলার চেষ্টা করে, একটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে ইনায়ার সাথে। কিন্তু ইনায়াকে সে বুঝতেই পারে না। তার আগের ইনুটাকে সে ফিরে পেতে চায়, যার সাথে মন খুলে কথা বলতে পারত, যে সব সময় ইচ্ছে মতো বকবক করত। এখন পুরোটাই উল্টো। কাকনের মনে পড়ল একটি ঘটনা। জানিস, আজকে আমাদের ক্লাসের এক মেয়ে মারা গেছে। যতদূর অন্যদের কাছে শুনলাম, তার সৎমা নাকি মেয়েটাকে মেরেছে। জানিস, মেয়েটার শরীরের অনেক জায়গায় পুড়ে যাওয়ার দাগ, একদম দেখতে পারতো না মহিলা মেয়েটাকে। আর কিছু একটা শব্দ হওয়ায় কাকন থেমে যায়। সামনে তাকিয়ে দেখে নিচে জ্যামিতি বক্স পড়ে আছে। ইনায়া নিচের দিকে অস্বাভাবিকভাবে তাকিয়ে আছে, কিছু একটা বিড়বিড় করছে। কাকন ভাবলো ইনায়াকে এসব বলা ঠিক হয়নি। কাকন ইনায়ার কাছে যেতে নিলে ইনায়া হাত দিয়ে থামিয়ে দেয়। স্বাভাবিকভাবেই বলে, তুই এখন যা। কাকন কিছু বলতে নিলে ইনায়া আবার বলে, যেতে বলেছি। কাকন ইনায়ার দিকে একবার তাকিয়ে রুম থেকে চলে যায়। কাকন যেতে ইনায়া দরজা বন্ধ করে দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে। অনুপ্রভা বেঁচে আছে, তবে সে আরো ভয়ঙ্কর ভাবে। উদ্ভ্রান্তের ন্যায় শব্দ করে হাসতে থাকে ইনায়া। কি ভয়ানক লাগছে এই শব্দ। তবে নিজের কানে এই শব্দটা প্রাপ্তিকর মনে হলো তার। ভোরের সূচনা। প্রায় সবাই ঘুমে, তবে কাকনের ঘুমটা ভেঙে গেছে। কি করবে না করবে ভাবতে ভাবতে নিচে চলে আসলো। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে, হয়তো মাজেদা খালা উঠে গেছে। এই ভেবেই রান্নাঘরে চলে যায় কাকন। সেখানে গিয়ে কিছুটা অবাক হয় সে, কারণ রান্নাঘরে আর কেউ না, স্বয়ং ইনায়া। ইনায়া চুপচাপ রান্না করছে বলতে ডিম ভাজি করছে। কাকনকে দেখেও তেমন একটা প্রতিক্রিয়া করলো না। কাকনের চোখ পড়ল ইনায়ার কপালে, হালকা কেটে গেছে। তোর কপালে কি হয়েছে? কেটে গেছে। ইনায়ার সহজ উত্তর। কাকন এগিয়ে গেল ইনায়ার দিকে। এ তো অনেকটা কেটে গেছে, কাটলো কি করে? ইনায়া কাকনের দিকে তাকালো, মৃদু হেসে বলল, বলবো না।
ইনায়া চলে যেতে নিলে কাকন ইনায়ার হাত ধরে কঠোরভাবে জিজ্ঞেস করে। কি হয়েছে বলবি না মানে? ইনায়া আবার কাকনের সামনে এসে দাঁড়ায়, খেতে খেতে সেদিকে মনোযোগ দিয়েই বলে, একটি ভালো কাজ করার সাক্ষী এটা, বুঝেছিস? একটা পাপীকে দুনিয়ার বুক থেকে মুছে দিয়েছি আজ। কাকন বুঝতে পারলো না ইনায়ার কথা, তবে ইনায়ার কথাগুলো স্বাভাবিক লাগলো না কাকনের কাছে। কি বলছিস কিছুই? খুন করেছি, খুন। ওই যে সেই মহিলা যে তার সৎ মেয়েকে মেরেছে, আমিও তাকে মেরেছি। জানিস, ওকে মেরে আমার মন ভরেনি, মন মতো কিছু করতেই পারিনি। আচ্ছা, পুলিশরা এত খারাপ কেন? কেন এই মহিলাকে গ্রেপ্তার করলো না? তাই তো আবারও একই কাজ করতে যাচ্ছিল, ছোট্ট মেয়েটাকেও মারতে যাচ্ছিল। আমি শেষ করে দিয়েছি, সব শেষ করে দিয়েছি। কাকন দুপা পিছিয়ে গেল। আবার একটা খুন? এটা ইনায়া কি করছে? ইনায়া কিছু একটা বিড়বিড় করে সেখান থেকে চলে গেল। কাকন ধপ করে বসে পড়ল নিচে। ইনু ইনু ঠিক নেই, ও নিশ্চয়ই অসুস্থ। ইনু কি করেছে এসব? ইনায়া নিজের রুমে চলে আসে, আয়নার সামনে দাঁড়ায়, ড্রয়ার থেকে দুটো রক্তের ব্যাগ বের করে, সেদিকে তাকিয়ে শব্দ করে হাসে। প্রতিটা গল্পে একজন খারাপ মানুষ থাকে। আমার গল্পের খারাপ মানুষটা আমি নিজে। কিন্তু এই খারাপ হওয়ার পেছনে যে গল্পটা, তা কি কেউ বুঝবে? আমি পাপকে ধ্বংস করতে নিজেও পাপী হব, তবু যদি অসহায় জীবনগুলো বেঁচে যায়, নিকৃষ্ট জানোয়ারদের বেঁচে থেকে কি লাভ? তারা বেঁচে থাকলে কিছু নিরীহ প্রাণ শেষ হবে। আমি শেষ করে ফেলবো। যেখানেই পাপের শুরু, সেখানেই আমি শেষ করব। ব্যাগটা আগের জায়গায় রেখে দিল ইনায়া, তাকালো আয়নার দিকে, গম্ভীর গলায় নিজের প্রতিবিম্বকে উদ্দেশ্য করে বলল, তুমি আমার প্রতিবিম্ব নও, তুমি আমার কঠিন সেই ব্যক্তিত্ব যা আমি হতে পারি না। হয়েছে জানা, আর বলতে পারবো না। তেজওয়ান মনোযোগ দিয়ে সবটা শুনল, কিছু বলার মতো নেই তার। আড়ালে দীর্ঘশ্বাস ফেলে বলল, তার মানে তুমি 8টা না 11টা খুন করেছ? ইনায়া শব্দ করে হেসে বলে, 13টা। তেজওয়ান ভ্রু কুচকায়। ইনায়া হাই তুলতে তুলতে বলে, আমার ঘুম পাচ্ছে, আর বসে থাকতে পারবো না। তেজওয়ান নিজেকে শান্ত করে বলল, তুমি কি বুঝতে পারছো যে তুমি একজন মানসিক রোগী? ইনায়া এবার আগের তুলনায় বেশি শব্দ করে হাসলো। কি যে বলেন, কেন জানবো না? জানি তো, সেই 8 বছর আগেই জেনেছি। 4 বছর আগে চিকিৎসা নিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছিলাম, তবে বিশ্বাস করুন, খুব একটা কার্যকর হয়নি। জানেন, এই ব্যক্তিত্ব আমার পিছুই ছাড়ছে না। চিকিৎসা চলাকালীন অস্ট্রেলিয়ান 2 জনকে মেরেছি। সেখানে গিয়ে অনেক থ্রিলার বই পড়েছি, কিভাবে কাকে মারা যায়, কত আইডিয়া নিয়েছি। না, আমি নেইনি, অনুপ্রভা নিয়েছে। আমার শরীর মন ওর বশেই থাকে। আমি না চাইলেও কি করব বলুন? তেজওয়ান উঠে দাঁড়ায়, নিচের দিকে তাকিয়ে বলল, আমার কাছে ধরা দিলে কেন? ভালোবাসার মানুষের কাছে আত্মসমর্পণ করা দোষের কিছু না গোয়েন্দা বাবু। তেজওয়ান ভ্রু কুচকে ইনায়ার চোখের দিকে তাকালো। ইনায়া সোজা হয়ে বসলো, গলায় হাত দিয়ে বলল, বিশ্বাস করুন, ভালো কিন্তু আমি বেসেছি, অনুপ্রভা না। আপনি আমাকে খুঁজে না পেলেও আমি তো খুঁজে নিয়েছিলাম। তেজওয়ান অবাক হলো, ইনায়া তাকে ভালোবাসে। আর আপনার বাবা মানে তারেক স্যার এসেছে। আফিফ আর চোখে ইনায়ের দিকে তাকালো, বিশ্বাস করতে পারছে না এইটুকু মেয়ে এতটা ভয়ানকভাবে এতগুলো খুন করেছে। ইনায়া আফিফের দিকে তাকিয়ে হাসি দিয়ে ভ্রু নাচাতেই আফিফ চোখ সরিয়ে নেয়। তেজওয়ান একবার ইনায়ের দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। দ্যাটস মাই সান। আমি সত্যিই গর্বিত তোমার কাছে, তবে আমি বিশ্বাস করতে পারছি না এইটুকু মেয়ে 8টা খুন করেছে। তেজওয়ান মার্বেলটা গোল গোল ঘোরাচ্ছে, মনে মনে বলল, 8টা 13টা। মুখে কিছু বলল না। তারেক তেজওয়ানের কাজে অনেক খুশি। আমি সত্যি অনেক অনেক খুশি তোমার কাজে রোধ। ওর যেন কোনো শাস্তি না হয় সেই ব্যবস্থা করো। তারেকের কপালে ভাঁজ পড়ে। কি বলছে তেজওয়ান? মানে কিসব বলছো?
তেজওয়ান মার্বেলের দিকে দৃষ্টি রেখেই বলল, যা শুনেছ তাই, হয় ভালোভাবে ব্যবস্থা করো, নয় আমার মতো আমি যা কিছু করব। তারেক বিচলিত। তোমার কথার মানে আমি কিছুই বুঝতে পারছি না। তুমি একজন সাইকো কিলারকে বাঁচাতে চাইছো? তেজওয়ান ফিচেল হাসলো, তারেকের দিকে তাকিয়ে বলল, খুনগুলো ও করেনি, করেছে ওর ভেতরে থাকা দ্বিতীয় সত্তা। মানে? তেজওয়ান সোজা হয়ে বসলো। মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার নাম শুনেছ? মানে একজন ব্যক্তির মাঝে তার নিজস্ব সত্তা ব্যতীত একাধিক সত্তা বাস করে, যাকে আমরা বাঙালিরা ভূত বা আত্মা ভর করে বলি। এটা একটা মানসিক রোগ, যা অন্য একটি সত্তা নিজের সত্তাকে নিয়ন্ত্রণ করে। কখনো একজন ব্যক্তির মাঝে এক থেকে একাধিক সত্তাও থাকতে পারে। কেউ বুঝতে পারে তার মাঝে দ্বিতীয় বা তৃতীয় সত্তা আছে, তবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে সেই দ্বিতীয় সত্তার। আবার কারো মনে থাকে না তার মাঝে দ্বিতীয় সত্তা আছে, এবং সেই সত্তা কি করছে তার অগোচরে। তারেক অবাক হলেন, সে শুনেছে এই বিষয়ে আগেও। তেজওয়ান উঠে দাঁড়ালো, যেতে যেতে বলল, নিজের ছেলের বউকে ছেলে থেকে আলাদা করতে চেও না, তোমার ছেলে খুব একটা সুবিধার না। তেজওয়ান চলে যায়। তারেক তো আশ্চর্য হয়ে বসে আছে। তেজওয়ান কি বলল? ছেলের বউ মানে? সবাই কেন তাদের কেসগুলো তুলে নিয়েছিল, এর কারণ কি? পুলিশ অফিসার জারিফ ইনায়ের মুখোমুখি। ইনায়ের চেহারায় গম্ভীরতার ছাপ। আজ কেন তেজওয়ান আসলো না, এই ভাবনায় মেজাজ খারাপ হচ্ছে তার। আমি কিছু জিজ্ঞেস করছি। ইনায়া কড়া চোখে জারিফের দিকে তাকালো, বিরক্ত নিয়ে বলল, বলবো না। মগের মুলুক নাকি? এটা কোনো প্লেগ্রাউন্ড না, এটা পুলিশ কাস্টাডি। ভালোভাবে না বললে আমরা পর্যাপ্ত ব্যবস্থা নেব। ইনায়া শব্দ করে হাসে। আমি চাইলেই এখন এখান থেকে আপনাদের সামনে দিয়ে চলে যেতে পারবো, জানেন। আসল কথা হচ্ছে আমি আপনাকে কিচ্ছু বলবো না। তেজওয়ান খন্দকারকে আসতে বলুন। জারিফ কপাল কুঁচকালো। এইরকম মেয়ে আগে দেখেনি সে। দেখতে তো মনে হয় কোনো অপসরী, অথচ এই মেয়ে 8টি খুন করেছে। ভাবা যায়? জারিফ বিরক্ত নিয়ে বলল, তেজওয়ান স্যারের কাজ এতটুকুই ছিল, তার কাজ শেষ, তাই তিনি চলে গেছে। ইনায়া ফিচেল হাসলো। তাহলে আপনিও চলে যান, মিস্টার খন্দকার কোথাও যায়নি। আমি জানি, তাই মিথ্যা বলতে আসবেন না। জারিফ হাল ছেড়ে দিল। কেন যে মাতব্বরি করে তেজওয়ানকে টপকে আসতে গিয়েছিল। জারিফ ইনায়ার দিকে শক্ত চোখে তাকিয়ে বেরিয়ে গেল। ইনায়ার ঠোঁট টিপে হাসলো। টেবিলের উপর হাত রেখে তার উপর মাথা রাখলো ইনায়া। ভাবতে লাগলো তাদের বিয়ের কথা। যখন দিদা যেদিন প্রথম মারা যায়, সেদিনই তেজওয়ানকে প্রথম দেখেছিল। তেজওয়ানের নির্লিপ্ত চোখের ভাষা বুঝতে না পারলেও এই চাহনিটা তার হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছিল কয়েক গুণ। সেই মুখোদয় ভুলতে পারেনি কখনো ইনায়া। অস্ট্রেলিয়া থেকে ফেরার পর খোঁজ লাগায় তেজওয়ানের। তবে এত বড় পৃথিবীতে কোথায় খুঁজবে সে? গত 6 মাস আগে 21শে বইমেলাতে গিয়েছিল। ভিড়ের মাঝে এক নজর দেখা পেয়েছিল তেজওয়ানের। সে ভুলে যায়নি। প্রথমবারের মতো আবারও হৃদস্পন্দন বেড়ে গেল। তারপর থেকে সব রকম খোঁজ রাখত তেজওয়ানের, রীতিমতো স্টক করত। তারপর জানতে পারলো তাকে খোঁজার জন্য তেজওয়ান আসছে তাদের গ্রামে। অবশ্য তেজওয়ান তো আর তখন জানতো না সেই খুনিটা স্বয়ং তার অর্কিড। সেদিন পুকুর ঘাটে ইচ্ছে করেই দেখা দিয়েছিল তেজওয়ানকে। আদেও কি মনে রেখেছে তাকে? হ্যাঁ, তেজওয়ান মনে রেখেছে। সেও তো তার মতো আসক্ত। তারপর লুকোচুরি বিয়ে। ফাইলের ভেতর ম্যারেজ রেজিস্ট্রি পেপার ঢুকিয়ে দিয়েছিল তেজওয়ান, যা অবশ্যই ইনায়া জেনে গিয়েছিল। তবুও সাইন করেছে। একটু লুকোচুরি সেও খেলেছে। খটখট পায়ের শব্দ কানে ভেসে আসছে ইনায়ার। মাথা তুলে তাকালো। তেজওয়ানকে দেখে মুখে হাসি ফুটলো ইনায়ার। তেজওয়ানের মুখদ্বয় কঠিন। সামনে চেয়ারে বসলো তেজওয়ান। সবাই কেসটা কেন তুলে নিয়েছিল? ইনায়ার অভিমানী স্বরে বলল, আপনিও না কোথায় এসে নিজের বউকে ভালো মন্দ জিজ্ঞেস করবেন, তা না এসেই শুরু। তেজওয়ান গম্ভীরতার সহিত বলল, যা বলছো উত্তর দাও। আর তো মাত্র কিছুদিন, চলেই তো যাব। সব কিছু ছেড়ে, আপনাকে ছেড়ে, এই অনুপ্রভার ব্যক্তিত্ব ছেড়ে অন্তত 2-3 মিনিটের জন্য স্বামীর চরিত্রটা পালন করুন। মরে যাওয়ার আগে দেখে যাই আমার স্বামীটা কেমন।
ইনায়া হেসে হেসে কথাটা বললেও তেজওয়ানের চোয়াল শক্ত হলো। না, এখন উত্তেজিত হলে চলবে না। সময় হলে সবার চরিত্র কেন, অধিকারটাও খাটাবো। এখন প্রশ্নের উত্তর দাও। হিপনোটাইজড বা বশীকরণ বিদ্যা সম্পর্কে জানেন তো? ওই যে যেভাবে অনুপ্রভা গৃহে আমাদের দেখা হওয়ার পর সব স্মৃতি মুছে দিয়েছিলাম, সেভাবেই তাদের পরিবারের কোনো এক সদস্যকে বশ করেছি। যাদেরকে মেরেছি কেউ ভালো মানুষ ছিল না, তাদের সাথে জড়িত ছিল হাজার হাজার প্রাণ। সব প্রমাণ আমার কাছে ছিল। আমি তো শুধু তাদের পরিবারের কাছে এইসব পেশ করেছি আর বিশ্বাস করিয়েছি এসব মানুষের না অনুপ্রভার কাজ। সত্যিই তো তাই না? তারাও তাদের পরিবারের ক্ষতির ভয়ে কেস বন্ধ করে দিয়েছে। এইটুকুই।